পিয়ার গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক বলছে বিএনপি। কিছু মহলের বিরুদ্ধে সুদূর প্রসারী চক্রান্তের অভিযোগ। আলোচনার মধ্যে আন্দোলনের ডাক নিয়ে প্রশ্ন। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে হয়নি মতৈক্য। রাজনৈতিক দলের সঙ্গে ফের ঐক্যমত্য কমিশনের বৈঠক। ২১ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের আশা আলী রিয়াজের। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা কামালের বিরুদ্ধে নাহিদ ইসলামের সাক্ষ্য কাল পর্যন্ত মুলতবি। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের জেরা সম্পন্ন। দাবি আদায়ে দিনভর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। রাজধানী সহ বিভিন্ন জেলায় সড়ক ও রেলপথ অবরোধ। ৪ দফা আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবং সাজেকে পর্যটকবাহী জিপ খাদে প্রাণ গেল খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর, আহত শিক্ষক সহ ১২। চট্টগ্রামের সিলিন্ডারের গুদামে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ১০। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। নির্বাচন নিয়ে অনীহার কারণেই আনুপাতিক বা পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। ভোটের রোডম্যাপ ঘোষণার পর পিয়ারের দাবিতে আন্দোলন ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করার পাশাপাশি মানুষের প্রত্যাশার প্রতি মুনাফিকি। রাজধানীতে আলাদা আলোচনায় এসব কথা বলেছেন বিএনপি নেতারা। চলমান ঐকমত্য কমিশনের আলোচনার মাঝেই ভোটের পদ্ধতি বদলে আন্দোলনের ডাক দিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। বিষয়টি নতুন করে বিভক্তি সৃষ্টি করছে কিনা এমন প্রশ্ন জনমনে। দুপুরে রাজধানীর বনানীতে হোটেল সেরিনায় সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ভোটের প্রচারণা ছাড়া অন্য কোনো গণতান্ত্রিক উপায়ে মাঠ দখলের চেষ্টা আন্দোলনকারী দলগুলোর ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে। যে জায়গাটা ঐক্যমত হয় নাই, তো সেই জায়গাটার উপর ধরে আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান, তার মানে তারা ঐক্যমতের যে আলোচনা সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। দেশের জনগণ তো অনেকে তো তাই মনে করতে শুরু করেছে ইতিমধ্যে, যে কোনো শক্তি এখানে দেশকে একটা আবার অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে। আমরা তো নির্বাচনে কর্মকাণ্ডে নেমে গেছি। একই ইস্যুতে নয়াপল্টনে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ১৬ বছর ধরে কোনো দল পিয়ার চায়নি। সম্পূর্ণ নতুন এই দাবি উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য তার। আপনি ১৬ বছর আন্দোলন হয়েছে হাসিনার বিরুদ্ধে। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য জোরালো দাবি করেছি। কখনোই এই দাবি দেওয়ার প্রশ্নে কোনো রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিলেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তারা পিয়ার পদ্ধতির কথা বলেছেন বলে আমার জানা নেই। এখন এটাকে প্রমিনেন্টে নিয়ে আসা হচ্ছে কেন? এটা ছাড়া নির্বাচন আমরা করব না, এই কথাটাই হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। ইতিমধ্যে নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে। আপনারা যদি বলেন যে এটাকে প্রতিহত করবেন, হতে দেবেন না বা যাবেন না, তাহলে আমার তো মনে হয় এতদিন ধরে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতি মুনাফিকি করা। পিয়ারের দাবিতে আন্দোলন বিএনপিকে কোনোভাবেই চাপে ফেলছে না মন্তব্য দলটির নেতাদের। লড়াই করেছিল এবং মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সরাসরি যাচ্ছি সেখানে। বিভিন্ন রকম মতামত পেয়েছিলাম এবং তার ভিত্তিতে আগে 2 দিনের আলোচনা ছিল। আমরা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বিশেষজ্ঞ একটি প্যানেল তৈরি করে তাদের মতামত নিচ্ছি এবং তাদের মতামতগুলো আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভিন্ন সময়ে তাদেরকে অবহিত করছি। সেই বিবেচনা থেকেই আমরা গত বৈঠকগুলোতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে 6টি প্রস্তাব এসেছিল সেটি নিয়ে আলোচনা করেছিলাম আমরা, এবং বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে যে 4টি প্রস্তাব এসেছিল সেগুলো আমরা, বা 4টি পথের কথা বলা হয়েছিল, সেগুলো আমরা আলোচনা করেছিলাম। তারই ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বশেষ আলোচনায় এই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল যে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলো অধ্যাদেশ, এবং যে ক্ষেত্রে সরকারি আদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব সেগুলো তারা করবেন। অর্থাৎ সরকারের পক্ষ থেকে যেন এই উদ্যোগটা নেওয়া হয়, আমরা সরকারকে সে বিষয়ে অবহিত করেছি
এবং এইসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়নের পথের ক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞ প্যানেল আগে দুটো বিষয়ের কথা বলেছিলেন, তার একটি হচ্ছে গণভোট আর একটি হচ্ছে বিশেষ সাংবিধানিক আদেশ। এই পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞদের পক্ষ থেকে এই দুটো বিষয়কে সমন্বিত করে একটি পূর্ণাঙ্গ মতামত কমিশনকে তারা দিয়েছেন এবং সেটা আমরা আজকে রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছি। আমাদের বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে যে সুপারিশ পাওয়া গেছে, যেটা তারা বলছেন যে তারা ঐকমত্য কমিশনকে এই মতামত দিচ্ছেন যে আমরা এটা সরকারের কাছে সুপারিশ হিসেবে হাজির করতে পারি। তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার একটি কনস্টিটিউশন অর্ডার, যেটা জুলাই ঘোষণার 22 দফা অনুসরণ করে ঘোষণা করতে পারে। এই কনস্টিটিউশন অর্ডার এর মধ্যে থাকবে যে কোর রিফর্ম, যেগুলো মূলত সংবিধান সংশ্লিষ্ট যে সমস্ত সংস্কারের কথা বলা হয়েছে সেগুলো থাকবে। তারা বলছেন যে এই কনস্টিটিউশন অর্ডারটি পরবর্তী সময়ে, অর্থাৎ যেদিন পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে একই সময়ে গণভোট করা যেতে পারে। এবং যেই অর্ডারের কথা তারা বলছেন কনস্টিটিউশন অর্ডার, তার মধ্যে ওই গণভোটের বিধানটি অন্তর্ভুক্ত থাকতে পারে। তৃতীয় যেটা তারা বলছেন যে এই যে কনস্টিটিউশন অর্ডার, সেটা ইমিডিয়েটলি ইফেক্টিভ হবে যখন এটা ঘোষণা করা হবে, তবে গণভোটের মধ্য দিয়ে যখন জনগণের সম্মতি পাওয়া যাবে তখন থেকে এটাকে ভ্যালিডেটেড বলে মনে করা হবে এবং রেট্রোস্পেক্টিভলি, অর্থাৎ যখন থেকে আইনটা করা হয়েছে তখন থেকে তার বাস্তবায়ন বিবেচনা করা হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এই বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা কামালের বিরুদ্ধে নাহিদ ইসলামের সাক্ষ্য কাল পর্যন্ত মুলতবি করেছেন আদালত। এই মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে যান জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। পরে আদালত এই আদেশ দেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, নাহিদের জবানবন্দির মধ্য দিয়ে শেষ হবে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণের অধ্যায়। এদিন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ হয়। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিচার শেষ পর্যায়ে রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেষ হচ্ছে এই মামলার সাক্ষ্য গ্রহণ অধ্যায়। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন নাহিদ ইসলাম। পুরো ঘটনার পক্ষ থেকে কিভাবে ডিজিএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে, পুলিশের ভূমিকা, ছাত্রলীগের ভূমিকা, অন্যান্য বাহিনীর ভূমিকা, আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য, তাদের ভূমিকা, এই বিষয়গুলো এসেছে, যেটা আমরা অভিজ্ঞতা লাভ করেছি আন্দোলনের সময়। সেই ঘটনাগুলোই আমি বলেছি এবং আজকে আমরা মূলত 18 এবং 19 জুলাই পর্যন্ত কমপ্লিট শাটডাউনের সেই সময়ের ঘটনাবলীগুলোটা ব্যাখ্যা করে আজকে জবানবন্দি আজকের মতো শেষ হয়েছে। এরপর তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষে মামলাটি রায়ের দিকে এগোবে। দ্বিতীয়ার্ধে আমরা আশা করছি আমাদের 47তম সাক্ষী জনাব নাহিদ ইসলাম এই আদালতে সাক্ষ্য প্রদান করবেন। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দেয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জবানবন্দির ওপর 2 দিন ব্যাপী জেরা শেষ হয়। জেরার জবাবে দুটো উল্লেখযোগ্য বিষয় তিনি অবতারণা করেছেন। একটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স, ভারতের যে হস্তক্ষেপ, সেই ব্যাপারে তিনি কথা বলেছেন তার জেরার জবাবে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো। সেই বিষয়টা তিনি আদালতের কাছে নতুন করে মনে করিয়ে দিয়েছেন। আমি বলেছি যে আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন এই বক্তব্যগুলো সঠিক নয়। আমি প্রত্যেকটা কথা ডিনায়াল নিয়েছি এবং ডিনায়ালটা উনি অস্বীকার করেছেন। এছাড়া উনি তো কোনো কিছু দেখেন নাই, উনি উপস্থিত ছিলেন না।
ফলে উনি দেখা সাক্ষী না, উপস্থিত সাক্ষীও না। রাজসাক্ষী থেকে শুরু করে প্রতিটি সাক্ষ্য শেখ হাসিনাকে বিচারের অকাট্য দলিল বলে জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন দিয়েছেন আদালতকে এবং এর মাধ্যমে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 লাশ পোড়ানো এবং একজনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেখ হাসিনা ও তার 2 সন্তান জয় ও পুতুলের বিরুদ্ধে প্লট দুর্নীতির 3 মামলায় চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। ঢাকার 5ম বিশেষ জজ আদালতে আজ সাক্ষ্য দিচ্ছেন 5 জন। দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে 30 কাঠা সরকারি জমি বরাদ্দ নেন শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। পরে 47 জনকে আসামি করে পৃথক 3টি মামলা করে দুদক। গেল 31 জুলাই এই 3 মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। নিয়োগ বৈষম্য সহ 4 দাবিতে 20 দিন পর ফের রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা। রাজধানী সহ জেলায় জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বৈষম্যের অভিযোগ তুলে সরকারের গঠিত কমিটি বর্জনের ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা। বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের উত্থাপিত 3 দফা দাবি অযৌক্তিক বলে দাবি তাদের। এদিকে সড়ক ও রেলপথ অবরোধে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দাবি আদায়ে 20 দিন পর আবারও রাজপথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁওয়ে চলে অবরোধ, বিক্ষোভ, বন্ধ হয়ে যায় যান চলাচল। বুধবার সকালে নানা স্লোগানে মিছিল নিয়ে 7 রাস্তা মোড়ে আসতে থাকেন কৃষি ডিপ্লোমা সহ আশপাশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান শিক্ষকরাও। এর মাঝেই সরকার গঠিত কমিটি বর্জনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। বৈষম্যের অভিযোগ তুলে বলেন, এক পক্ষকে সুবিধা দিচ্ছে কমিটি। তারা তাদের মামা কমিশন দিয়ে তাদের সংখ্যা অনুপাতে তারা বেশি গিয়ে সেই জোরপূর্বক আলোচনাটা তাকে হায়নার মতো ছিনিয়ে নিতে চায়। 19 জনের কমিটিতে মাত্র একজনকে দেওয়া হয়, কিভাবে এখান থেকে যে বৈষম্য দেওয়া হচ্ছে, যে অসমতাকে সমতায় নিশ্চিতকরণ করা হয়নি। বিএসসি ইঞ্জিনিয়ার ভাইরা তারা যে আমাদেরকে প্রকাশ্যে হুমকি দিয়েছে জবাই করা এবং গুলি করে হত্যার, আমরা তার তীব্র নিন্দা জানাই। এদিকে জেলায় জেলায় সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। দিনাজপুর, ফেনী ও রাজশাহীতে রেলপথ, গাজীপুর, বরিশাল, যশোর ও গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করেন তারা। দাবি আদায়ে দেন বিভিন্ন স্লোগান। তাদের যদি 3 দফা মানা হয়, তাহলে আমাদের যে সরকারি 50টা পলিটেকনিক এবং বেসরকারি 600 প্লাস পলিটেকনিক এগুলি বন্ধ ঘোষণা করুন। যতদিন পর্যন্ত আমাদের এই 7 দফা বাস্তবায়ন করা না হবে, আমরা বিভিন্ন কর্মসূচি পালন করব এবং রাজপথেই অবস্থান করব। সাধারণ জনগণের অবরোধ করতে চাচ্ছি না, আমরা জাস্ট তাদেরকে দেখাইতে চাচ্ছি যে আমরা আছি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা করতেছি না। এ সময় জনভোগান্তি এড়াতে সরকারকে বিষয়টি সমাধানের আহ্বান জানান ডিপ্লোমা প্রকৌশলীরা। এদিকে সচিবালয়ে বৈঠক শেষে উপদেষ্টা ফজল কবির জানান, বিসিএস ও ডিপ্লোমা প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত কমিটির সুপারিশ না দেওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ রাখার আশ্বাস দিয়েছে উভয় পক্ষ। জাতীয় ঐক্যমত্য কমিশনের মতো যাতে ওনারা নিজেরাই কারণ নিজেরা সমাধান করলেই সেটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সমাধান। এবং ওনারা এটাও প্রতিশ্রুতি দিয়েছেন যে ওই কমিটির সুপারিশ না আসা পর্যন্ত তারা আর কোনো আন্দোলন করবেন না। অবস্থান কর্মসূচি ঘিরে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সড়ক ও রেলপথ বন্ধ থাকায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। চাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন কাল। রাকসুতে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। 6 দাবিতে প্রধান নির্বাচন কমিশনারকে ছাত্রদল সমর্থিত প্যানেলের স্মারকলিপি। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছি সেখানে। 3 নম্বর হচ্ছে নির্বাচনের পরে রেফারেন্ডামের মতামত অনুসারে জনগণের রায় অনুযায়ী এটাকে পূর্বের ডেট যেটা কার্যকরী হবে সেই ডেট থেকে এফেক্ট দেওয়া। এর উপরে আলোচনা হয়েছে, অন্যান্য প্রাসঙ্গিক অনেক বিষয়ে আলোচনা হয়েছে। তা আমি শুরু করি কিভাবে যে আলোচনাগুলো হয়েছে এবং আমাদের বক্তব্য কী ছিল। আজকে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এই গভর্নমেন্ট সাংবিধানিক গভর্নমেন্ট কিনা, এই গভর্নমেন্টের সাংবিধানিক ধারাবাহিকতা আছে কিনা।
কেউ কেউ প্রশ্ন তুলেছেন এটা সাংবিধানিকও না এবং বিপ্লবী সরকারও না, এটা মাঝামাঝি সরকার। তার মানে এটা নয় সাংবিধানিক অথবা নয় বিপ্লবী। তো এখানে আমার উত্তরটা হচ্ছে, তাহলে প্রফেসর ইউনূস সাহেব আজকে যে একনাক সভায় সভাপতিত্ব করলেন প্রধান উপদেষ্টা হিসেবে, তিনি আছেন কিনা এটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। 1 বছর হয়ে গেল ইন্টারিম গভর্নমেন্টের। সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে সাংবিধানিক ধারাবাহিকতায় সাংবিধানিক নিয়মে অন্তর্বর্তীকালীন সরকার নামে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহণ করানোর জন্য রাষ্ট্রপতিকে যে মতামত দিয়েছে সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতির রেফারেন্স অনুসারে পাঠানোর প্রেক্ষিতে, সেটাকে অকার্যকর হয়ে গেল। এটা কি জুডিশিয়ারিতে অথবা সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত এর বিপরীতে কোনো সিদ্ধান্ত এসছে? আসে নাই। সুতরাং এই ব্যাপারে প্রশ্ন তোলাটা, এটা আমি মনে করি অনেকটা রাজপথের বক্তব্যের মতো। এটার কোনো লিগ্যালিটি নাই। কেউ কেউ বলেছেন জুলাই ঘোষণাপত্রের উদ্ধৃতি দিয়ে জুলাই ঘোষণাপত্রের 22 দফা অনুসারে জনগণের অভিপ্রায়ের কথা, সেটার সোর্স অফ পাওয়ার, এটার সোর্স অফ এসপিরেশন নাকি সোর্স অফ লিগ্যালিটি। ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। রাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণায় মুখর ক্যাম্পাস। আর চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির শেষ দিন আজ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহেরিন রিনি। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। রকি, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 25শে সেপ্টেম্বর। এই রাকসু নির্বাচন দিন যত ঘনিয়ে আসছে, প্রচারণায় ততই ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আমরা এখন দেখতে পাচ্ছি ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের যিনি ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ, তিনি আসলে কিছুক্ষণ আগে এসেছিলেন এই নির্বাচন কমিশন ভবনে এবং তিনি সেখানে আসলে 9 দফা দাবিতে আসলে স্মারকলিপি দিয়েছেন রাকসু নির্বাচন কমিশনারের কাছে। এবং এই 9 দফা দাবির মধ্যে তারা আসলে তুলে ধরেছেন যাতে সুষ্ঠু নির্বাচন হয় এবং ম্যানুয়ালি ভোট গণনা না করা হয়, কারণ ম্যানুয়ালি ভোট গণনা করা হলে এই ভোটের ফলাফল দিতে আসলে বেশ কয়েকদিন সময় লেগে যাবে। এ কারণে তিনি আসলে ওএমআরের মাধ্যমে আসলে এই ফলাফল ঘোষণার দাবি জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকরা যাতে অবাধে এই সংবাদগুলো সংগ্রহ করতে পারেন এবং সেই দাবির পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড এবং যারা এই নির্বাচনের আচরণবিধি মানছেন না তাদের প্রতি আসলে ব্যবস্থা নেওয়ার দাবি তিনি কিন্তু জানিয়েছেন। আমরা কিন্তু একইভাবে দেখেছি যে আজকে দুপুরের দিকে ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে সেই পুরো প্যানেল এসেও কিন্তু তারা 6 দফা দাবি কিন্তু জানিয়েছেন। এই ছাত্রদল সমর্থিত যে প্যানেল তারাও কিন্তু যে দাবিগুলো জানিয়েছেন, তারা যেটি বলেছেন তারা ম্যানুয়ালি ভোট গ্রহণের আসলে দাবি কিন্তু জানিয়েছেন। পাশাপাশি ভোটের দিন সব জায়গায় যেন সাংবাদিকের প্রবেশাধিকার নিশ্চিত করা যায়, শুধু গোপন যে কক্ষ আছে সেটি বাদে। এছাড়াও নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং করা হচ্ছে, এই বিষয়গুলো যেন প্রশাসন ব্যবস্থা নেয়, এই দাবিগুলো তাদের পক্ষ থেকে আসলে মোটা দাগে করা হয়েছে। পাশাপাশি আরেকটি দাবি তারা করেছে যে এই নির্বাচনে কালো টাকার প্রভাব কিন্তু তারা দেখতে পাচ্ছেন, সেটি যেন বন্ধ করা হয়। মূলত এই দাবিগুলো ছাত্রদলের সমর্থিত যে প্যানেল তাদের পক্ষ থেকে আসলে করা হয়েছে। এছাড়া আমরা অন্য যে প্যানেলগুলো রয়েছে তাদেরকে দেখেছি যে সকাল থেকে অনেক ক্ষেত্রে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টির মধ্যেই তারা প্রচারণা চালিয়ে গেছেন। নানা প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে তারা গিয়ে ভোট চাচ্ছেন এবং তারা যেটি বলছেন তারা নির্বাচিত হতে পারলে শিক্ষার্থীদের ন্যায্য দাবি দেওয়া আদায় যা করণীয় তাই আসলে তারা করবেন, এমনটাই আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং এই সব কিছু মিলে আসলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে তারা আসলে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে শিক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই জন্য তাদেরকেও কিন্তু এখন থেকে সচেতন করা, পাশাপাশি তারাও কিন্তু নির্বাচন প্রক্রিয়ার সব ব্যবস্থাই গ্রহণ করছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম, জানাবেন সেখানকার পরিস্থিতি। চাকসু হল
সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম এর সময়সীমা বাড়িয়ে আজকে বিকেল 5টা পর্যন্ত করা হলেও এখন পর্যন্ত আমরা দেখছি যে এই কার্যক্রম সমাপ্ত হয়নি। এখনো শিক্ষার্থীরা আসছেন এবং তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এদিকে আবার মনোনয়নপত্র জমাদানের আজকেই আসলে শেষ সময় ছিল, কিন্তু পরবর্তীতে দুপুর 12টার দিকে নির্বাচন কমিশন থেকে এই সময়টি বাড়িয়ে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত করা হয়। আজকে বিকেল 5টা পর্যন্ত ওই যে মনোনয়নপত্র বিতরণের শেষ সময় ছিল সেটি কিন্তু আমরা দেখছি এখনো চলছে, এখনো আসলে এই কার্যক্রম চলছে, শিক্ষার্থীরা আসছে। এদিকে শিক্ষার্থীরা যেই মনোনয়নপত্র নিয়ে যে ডোপ টেস্ট করছে সেই কার্যক্রমটিও আমরা দেখছিলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল রয়েছে সেখানে এই কার্যক্রমটি চলছে। ডোপ টেস্টের যেই ফলাফল সেই ফলাফল অনুযায়ী তাদের যে প্রাথমিক প্রার্থী তালিকা সেটি হচ্ছে প্রকাশিত হবে। তাদেরকে 350 টাকা ফি দিয়ে এই ডোপ টেস্টটি করাতে হচ্ছে। এদিকে যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকটি রয়েছে সেখানে দীর্ঘ লাইন দেখেছি আমরা, যেখানে শিক্ষার্থীরা হচ্ছে এই ফি দিয়ে ডোপ টেস্টের জন্য হচ্ছে প্রিপারেশন নিচ্ছিল, কিন্তু সেখানেও শিক্ষার্থীদেরকে আমরা দেখছি তারা বেগ পাচ্ছে। আজকে সকাল 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের যে শাখা ছাত্রদল আমরা দেখেছি তারা আবেদনের মাধ্যমে সময় বর্ধিতকরণের চেষ্টা চালাচ্ছিলেন এবং গতকালকেও নাকি শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন সময় বাড়ানোর জন্য আবেদন করেছে। এর পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে আলোচনার মাধ্যমে এই সময়টি বাড়ানো হয় এবং আলোচনার পরেও সময় বৃদ্ধির পরেও আমরা দেখছি যে আজকে এখন পর্যন্ত নতুন করে কেন্দ্রীয় হল থেকে 27টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে এবং হল সংসদ থেকে 23টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে এবং এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা পড়েছে প্রায় 300 এর অধিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ। রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাকসু ও চাকসুর সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দেখছেন সময় সংবাদ। গাড়ির সাজেকে পর্যটকবাহী জিপ খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিক্ষক সহ আরও 12 জন। অন্যদিকে হবিগঞ্জের নবীগঞ্জে বাস চাপায় 5 ছেলের মৃত্যু হয়েছে। এছাড়া নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা দিলে নিহত হন বাস চালক। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। বুধবার দুপুরে খাগড়াছড়ি থেকে রাঙামাটির সাজেকে যাচ্ছিল পর্যটকবাহী একটি জিপ। হাউসপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের 21 ব্যাচের 12 জন শিক্ষার্থী ও 1 জন শিক্ষক ছিলেন। ঘটনাস্থলেই রুবিনা আফসানা রিঙ্কি নামে 4র্থ বর্ষের এক শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জের দিনাজপুর কলেজের সামনে রাস্তা পার হচ্ছিলেন সাগর দিঘি এলাকার বাসিন্দা শামিমা আক্তার ও তার 4 বছরের ছেলে তকি। এ সময় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়। একই সঙ্গে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় আহত হন বাসের কয়েকজন যাত্রী। এছাড়া নোয়াখালীর সোনাইমুড়ির নাওতলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে একটি বাস সজোরে ধাক্কা দিলে চালক নিহত হন। আহত হয়েছেন অন্তত 33 যাত্রী। রিমু সিদ্দিক, সময় সংবাদ। চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে অন্তত 10 জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে 5 জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। গুরুতর 5 জনকে ঢাকা মেডিকেলে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক। দগ্ধদের শরীরের 20 থেকে 70% পর্যন্ত পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। হঠাৎ বিকট শব্দ। বুধবার ভোরের আলো ফোটার পরপরই কেঁপে উঠে চট্টগ্রামের চন্দনাশ ও সাতকানিয়া উপজেলার মধ্যবর্তী স্থান চরপাড়া এলাকা। পুরো সিলিন্ডার গোডাউনে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয়রা ছুটে গিয়ে সিলিন্ডার গুদামে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। দগ্ধ 10 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। সিলিন্ডার লোড আনলোড করার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। গাড়ি থেকে গ্যাসের বোতলগুলো নামায় গোডাউনে স্টোরেজ করা হয়। তো সকালে স্টোরেজ করার সময়
এনিহাউ আগুনটা ধরছিল। চন্দ্রা স্টেশন থেকে দুটো ইউনিট গিয়ে আমাদের অবস্থলে গিয়ে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে গ্রহণ করা হয়। পরে হাসপাতালে দগ্ধদের দেখতে যান পরিচালক। এ সময় গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। 10 জন আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে। এদের মধ্যে প্রায় প্রত্যেকটা রোগী কিন্তু মুমূর্ষু অবস্থা। 60 থেকে 20 পর্যন্ত আছে পার্সেন্টেজে, এবং সবগুলো আপনি দেখবেন মুখে সব পোড়া, এবং এগুলো ইনহেলেশন আছে, এবং সিলিন্ডারটা বাস্ট করছে, মানে এক্সপ্লোসিভ, এই জন্য ওনার লাং ইনজুরি হয়েছে। দগ্ধদের শরীরের 20 থেকে 70% পর্যন্ত পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। অস্বচ্ছতা দূর করতে এখন থেকে প্রকল্পের টেন্ডার অনলাইনে হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আগামী সপ্তাহেই এ সংক্রান্ত আইন গেজেট আকারে প্রকাশ করা হবে। দুপুরে আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনিক পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, প্রভাবিত না হয়ে যোগ্যতা বিবেচনায় প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে। জলবায়ু পরিবর্তনের ফলে গ্রীষ্মে বিশেষ করে এপ্রিল ও মে মাসে খুলনার মধুমতি নদীর পানির লবণাক্ততার সীমা প্রতি লিটারে 600 মিলিগ্রাম থেকে বেড়ে 2600 মিলিগ্রাম হয়। এই সময়ে সুপেয় পানি দিতে ব্যর্থ হয় খুলনা ওয়াসা। এমন অবস্থায় বুধবার একনেক বৈঠকে 50 কিলোমিটার দূর থেকে মধুমতির সুপেয় পানি সরবরাহের জন্য 2598 কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। যেহেতু খুলনা অবহেলিত, আমরা এটা পাস করে দিয়েছি, কিন্তু খুলনা নগরে আসলে ভবিষ্যতে পানি এটা সামান্য, এটা দিয়ে পুরো খুলনা শহরের হবে না। ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, এখন থেকে নতুন সব প্রকল্পে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। রেল, জ্বালানি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কেনাকাটায় প্রভাবশালী প্রতিষ্ঠানের আধিপত্য রুখতে আসছে নতুন আইন। ফাঁকফোকর বন্ধ করায় কর্মকর্তারা এখন প্রকল্প পরিচালক হতে আগ্রহ দেখাচ্ছেন না বলে মন্তব্য করেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রেলওয়ের প্রকল্প হোক, সড়ক জনপথের প্রকল্প, পানি সম্পদ বিভাগের প্রকল্প, কয়েকটা কোম্পানির দখলে ছিল, এবং বিধিবিধানগুলোর ফলে যেভাবে একটা হলো তো অনলাইনে হবে, আর একটা হলো এর ফলে যেটা হবে যে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া বিশ্বমানের উন্নত হবে। শুধু তাই নয়, সারা দেশে খাস জমি উদ্ধারে জ্বালানি, শিল্প ও পরিবেশ উপদেষ্টাকে নিয়ে কমিটি গঠন করেছে সরকার। এখন থেকে প্রকল্প বাস্তবায়নে খাস জমি রেখে কৃষি জমি অধিগ্রহণ করা হবে না বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। 2 মাসের মধ্যে আমরা বলেছি একটা যত খাস জমি পড়ে আছে অব্যবহৃত তার একটা হিসাব আমরা গ্রহণ করব। প্রায় ৮৩৩৩ কোটি টাকা ব্যয়ে 13টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিগত সরকারের সময় রেলের ডেমো ট্রেন ও ইঞ্জিন ক্রয়ের মাধ্যমে 900 কোটি টাকার বেশি ক্ষতি সাধনের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় সাবেক 2 মহাপরিচালক সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এদিকে ঋণের নামে 363 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের চেয়ারম্যান সহ 43 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 2013 সালে 30 বছর স্থায়ীকাল ধরে চীন থেকে 650 কোটি টাকায় 20টি ডেমো ট্রেন আমদানি করে রেলওয়ে। তবে দুদকের তথ্য অনুযায়ী কেনার 5-6 মাসের মধ্যেই সেগুলো বিকল হতে শুরু করে। 3 বছর আগে সবগুলোই স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। দুদকের এজাহারে বলা হয়, সম্ভাব্যতা যাচাই ছাড়াই অকার্যকর ডেমো ট্রেন কিনে প্রায় 600 কোটি টাকার ক্ষতি করা হয়েছে। এ ঘটনায় সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আর রেলের 10 ইঞ্জিন ক্রয়ে 322 কোটি টাকা রাজস্ব ক্ষতির অভিযোগে সাবেক মহাপরিচালক শামসুজ্জামান সহ 3 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন। পরিবেশে অনুপযোগী জানা সত্ত্বেও ডেমো ট্রেন ক্রয় প্রকল্পের অনুমোদন গ্রহণ এবং বাস্তবায়নের নিমিত্তে রাষ্ট্রীয় 598 কোটি 84 লক্ষ 17 হাজার টাকার ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। এদিকে ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে 363 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ 43 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 363 কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস ও প্রকৃতি গোপন করার জন্য স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন 28 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের বিরুদ্ধে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।
পূবালী ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। এনবিআর সূত্রে জানা গেছে, রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার দুটি লকার রয়েছে। লকারের নম্বর 751 ও 753। কর ফাঁকি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে লকার দুটি জব্দ করা হয় বলে জানা গেছে। এর আগে গেল 10 সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা এই সাবেক প্রধানমন্ত্রীর লকার জব্দ করেছিল সিআইসি। সেনাকল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার 128 নম্বর লকার ছিল সেটি। এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী ও পূবালী ব্যাংকে থাকা 3টি লকার জব্দ হলো। আন্তর্জাতিক কূটনীতিতে আলোচনার ঝড় তুলেছে ভারত চীন সম্পর্কের নতুন সমীকরণ। প্রশ্ন উঠছে, দুই পরাশক্তির এই ঘনিষ্ঠতা বাংলাদেশের কূটনীতিতে কতটা প্রভাব ফেলবে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই বিষয়টি বাংলাদেশের জন্য কেবল খবর নয়, কৌশলগত সংকেত বটে। তারা বলছেন, কূটনীতির এই পরীক্ষায় ভারসাম্য ধরে রাখাই হবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। তবে পররাষ্ট্রনীতিতে রাজনৈতিক স্বার্থের চেয়ে বাণিজ্য, অবকাঠামো ও বিনিয়োগের বিষয়ে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শেখ সালাউদ্দিনের ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের বিশেষ রিপোর্ট। এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীনের কূটনৈতিক সম্পর্কে এখন নতুন রসায়ন। দীর্ঘদিনের টানাপোড়েন আর অবিশ্বাসের ছায়ায় ঘেরা সম্পর্ক ভুলে বন্ধু হওয়ার ঘোষণা দিয়েছে দেশ দুটি। সম্প্রতি তিয়ানজিয়ানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হিসেবে ঘোষণা করেন। বছরের পর বছর ধরে উত্তেজনা চলার পর এই পরিবর্তন আন্তর্জাতিক রাজনীতিতে আলোড়ন তুলেছে। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের বৈদেশিক নীতিতে ভারতের সঙ্গে খানিকটা দূরত্ব তৈরি হয়। একই সঙ্গে চীন ও পাকিস্তান যখন ক্রমেই বেশি গুরুত্ব পাচ্ছে, ঠিক সেই সময় বেইজিং নয়াদিল্লির এই ঘনিষ্ঠতা ঢাকার পররাষ্ট্র নীতি নির্ধারণের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে কিনা এ নিয়েও প্রশ্ন উঠছে কূটনৈতিক অঙ্গনে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য বিষয়টি কেবল খবর নয়, কৌশলগত সংকেত বটে। সতর্কতার সাথে আমরা তাদের সম্পর্কটা পর্যবেক্ষণ করে আমরা আমাদের যে উদ্দেশ্য আছে সকলের সাথে সম্পর্ক বজায় রাখা আমাদের স্বার্থে, সে কাজটা আমাদের করে যেতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, প্রতিটি দেশই নিজস্ব এক একটি মেরু তৈরি করতে চাইছে। বাংলাদেশ কিভাবে এই মাল্টিপোলারকে তার স্বার্থে নিয়ে আসবে, এটা আমাদের উপরই কিন্তু একেবারেই কাজটা আমাদের করতে হবে। পেশাদারিত্ব যদি সে বাড়াতে পারে, তাহলে ওই যে মাল্টিপোলার যেটা, সেখান থেকে সে বড় আকারেই কিন্তু আমি মনে করি লাভবান হবে। তবে ভারত চীনের এই বন্ধুত্ব কতটা স্থায়ী হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, কূটনীতির এই পরীক্ষায় ভারসাম্য ধরে রাখাই হবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, গাজা ইসরায়েলের স্থল অভিযানের মূল পর্ব শুরু। নেতানিয়াহু বাহিনীর বর্বরতাকে ভয়াবহ আখ্যা কানাডার। একদিনে নিহত আরও 106 ফিলিস্তিনি। ইয়েমেনেও ব্যাপক বিমান হামলা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে এসে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে। পূজা নির্বিঘ্নে করতে খোলা হয়েছে নতুন অ্যাপ। এর মাধ্যমে 24 ঘন্টা নজরদারিতে থাকবে পূজা। স্বরাষ্ট্র উপদেষ্টার আশা, গতবারের চাইতেও এবার উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে দাবি করে বাইরের কথায় কিংবা গুজবে কান না দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। বলেন, পূজা উপলক্ষে সরকার 5 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, ছুটিও বাড়িয়েছে একদিন। পূজা যেন নির্বিঘ্নভাবে হতে পারে, এই জন্য আমরা একটা কিন্তু নতুন অ্যাপও খুলেছি। কোথায় কি ঘটবে এটা সাথে সাথে যেন জানা যায়। সব সময় অবজার্ভ করার জন্য তাদেরও কিন্তু 7 জন লোক থাকবে। আমাদের আনসার থাকবে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর লোক থাকবে, পুলিশ থাকবে, সাথে সাথে তাদেরও নিজস্ব লোক থাকবে। কোনো 24 ঘন্টা এটা পুরো অবজারভেশনের ভিতরে থাকবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, এখানে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এবার রাজশাহী বিভাগের খবর।
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর 3 জেলার 25টি উপজেলা উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই উপজেলাগুলোতে খাবার পানির পাশাপাশি দেখা দিয়েছে সেচের পানির সংকট। উত্তরণে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে ভূ-উপরিস্থ পানি সংরক্ষণ করে তা ব্যবহারের ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী তানোর উপজেলার মাহালিপাড়া গ্রামের 70 ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাউলিনা মার্ডি 1 ঘন্টারও বেশি সময় ধরে পাম্পের সামনে বসে আছেন বিশুদ্ধ খাবার পানির অপেক্ষায়। এখন বসে থাকবো, পানি আসবে, তারপরে তো আমি পানি নিয়ে যাই ভাত রান্নবো। এছাড়া গৃহস্থলীর কাজে ব্যবহারের জন্য পানি নিতে কলসাতে অনেক নারী ছুটে বেড়াচ্ছেন দূর দূরান্তে। তাই আশেপাশের 5টি গ্রামের মানুষের জন্য দিনে 2 ঘন্টা পানি সরবরাহের ব্যবস্থা করেছে একটি বেসরকারি এনজিও। পানি নিতে বাড়ি প্রতি মাসে 50 টাকা দিতে হয় তাদের। জলবায়ু পরিবর্তনের প্রভাব, কম বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী খরা ও ভূগর্ভস্থ পানির উত্তোলনের কারণে পানির স্তর ক্রমশ নামছে নিচে। গত বছরের গ্রীষ্মে রাজশাহীর তানোর ও গোদাগাড়ি এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমেছে 114 ফুট পর্যন্ত। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর গড়ে 4 ফুট নিচে নেমে গেছে। ফলে 3 জেলার 25টি উপজেলাকে উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বরেন্দ্রের প্রায় 600 গভীর নলকূপ ও মিনি ডিপ টিউবওয়েল নষ্ট হয়ে যাওয়ায় দেখা দিয়েছে সেচ সংকটও। সেচের পানি এবং খাওয়ার পানি দুটোরই সমস্যা। পানি পাওয়া যায় না, 4 দিন থেকে এখন পানি পাই না। এখন যদি পানি না আসে তাহলে আমাদের কোনো বুদ্ধি নাই যে এখন বিকালে রান্না করব। ফসলে ঠিক মতো পানি আগাচ্ছে না, যেখানে লাগতো 1 ঘন্টা পানি সেখানে লাগছে 6 ঘন্টা পানি। এই যে পিছনের যে ডিপগুলো দেখছেন, এই ডিপগুলো প্রায় 10 বছর ধরে বন্ধ হয়ে গেছে। ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশনের গবেষণার তথ্য মতে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের 71% এলাকা মাঝারি, উচ্চ ও অতি উচ্চ পানি সংকটাপন্ন। তাই ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে নদী, খাল ও পুকুর খনন করে ভূপরিস্থ পানি সংরক্ষণ করে তা ব্যবহারের উপর জোর দিচ্ছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বশীলরা। সাধারণত বৃষ্টি হওয়ার পরে যে যখন খাল, বিল, বড় জায়গাগুলো ভরে থাকে, ওই জায়গার পানিগুলো নিচে যখন লিচিং হয়ে নিচে চলে যায় গ্রাউন্ড ওয়াটারে, তখন এটাকে ফিড করে, গ্রাউন্ড ওয়াটারটা ডেভেলপড হয় এবং এটা প্রায় 4 মাস লাগে ওটা আগে যায় ফিরে আসতে। আমরা বরেন্দ্রেও বিভিন্ন রকমের কার্যক্রম হাতে নিছি যাতে যেন এই পানি কম ব্যবহার হয়। চলতি মৌসুমে এই অঞ্চলে গড় বৃষ্টিপাত হয়েছে 3200 মিলিমিটার। তাই বৃষ্টির পানি সংরক্ষণ করে তা কাজে লাগানোর পাশাপাশি অধিক সেচ নির্ভর ফসলের পরিবর্তে কম সেচের ফসল আবাদের পরামর্শ এই গবেষকের। যতটুকু বৃষ্টি হয়, কম বৃষ্টি হয় বাংলাদেশে সবচেয়ে, তবে যতটুকু হয় ততটুকু যদি আমরা সংরক্ষণের ব্যবস্থা যেটা করা শুরু করেছি আমরা, পুকুরগুলোকে পুনর্খনন করা, খাড়িগুলো যেগুলো আছে বরেন্দ্র অঞ্চলে সেগুলোকে পুনর্খনন করে চেক ড্যাম দিয়ে পানিটাকে ধরে রাখা, যাতে করে বর্ষাকালে অ্যাটলিস্ট কম পরিমাণে হলেও সেই পানি দিয়ে সেচ কাজ চলে। গবেষণার তথ্য মতে 1985 সাল থেকে 1990 সাল পর্যন্ত বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির গড় স্তর ছিল 26 ফুট নিচে। খাওয়ার পানি ছাড়াও কৃষি জমিতে সেচ এবং মাছ চাষে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় 2010 সালে পানির গড় নিম্নস্তর ছিল 50 ফুট। 2021 সালে ভূগর্ভস্থ পানির গড় নিম্নস্তর আরও নিচে নেমে দাঁড়ায় 100 ফুটে, যা 2025 সালে ঠেকেছে 118 ফুট। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাজারে দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের পান চাষিরা। তাদের দাবি 1 পণ পান 3 থেকে 5 টাকায় বিক্রি হচ্ছে, যা খুচরা বাজারের একটি পানের সমান দাম। এতে উৎপাদন খরচ তুলতেই হিমশিম অবস্থা তাদের। বড়জে পানের পরিচর্যা করছেন কৃষক, অন্যদিকে পরিপক্ক পান করা হচ্ছে বাজারজাত। গত কয়েক মাসে টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ পানের বাম্পার ফলন হয়েছে, তবে তাতেও দুশ্চিন্তায় চাষি। তারা জানান গত বছর প্রতি পণ বড় পান 200 টাকা, মাঝারি 160 টাকা এবং ছোট পান বিক্রি হয়েছে 25 থেকে 30 টাকায়। অথচ চলতি বছর বড় পান 60 থেকে 70 টাকা, মাঝারি 30 থেকে 40 টাকা ও ছোট পান বিক্রি হচ্ছে 3 থেকে 5 টাকা দরে। এতে উৎপাদন খরচ ওঠাতেই হিমশিম অবস্থা তাদের। অনেকেই দাম না পেয়ে ক্ষোভে ফেলে দিচ্ছেন পান। গত 9 বছরের রেকর্ড ভাঙলো এইবার। বিগত দিনের থেকে এবার অনেক দাম কম, মালটা বিক্রি হচ্ছে না আর চাহিদা করে নিচ্ছে না। এই পানের বাজারে সকাল পান ভেঙে লেছে, পর খরচা টাকাটা এখান থেকে উঠবে না। মানে হাটে পান লেগে যায়, মানে পান বেচতে পারে না, ফেলে দিছে। পানের দাম কম, খরচ উঠে না, চলতে পারি না। পান চাষিরা উৎপাদন খরচ যা হয়েছে তার অর্ধেক পাচ্ছে। পানের রফতানি বাড়ানোর দাবি কৃষক নেতাদের, আর বিকল্প ও লাভজনক ফসল চাষাবাদের পরামর্শ কৃষি বিভাগের।
যে রপ্তানির ব্যাপারটা কমে গেছে, রপ্তানিটা দেখতে হবে। আর একটা হচ্ছে যে আসলে কৃষি বিভাগ কৃষি বিপণনকে নিয়ে সমন্বয় করতে হবে। যে সমস্ত ফসলগুলা লাভজনক হচ্ছে সেই ফসলগুলো আবাদের ক্ষেত্রে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে কৃষকরা লাভবান হয় এবং কৃষকরা একটি বাণিজ্যিক আকারে তারা নিয়ে যেতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 15 হেক্টর জমিতে পানের চাষ হচ্ছে, যা গত বছরের তুলনায় 5 হেক্টর কম। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এবার বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 71, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 55%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 54, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 75। রাজশাহী বিভাগে বায়ুমান 93, যেটি সন্তোষজনক, আর্দ্রতা 65। সিলেট বিভাগে বায়ুর মান 56, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 66%। খুলনা বিভাগের বায়ুমান 68, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 71। বরিশাল বিভাগে বায়ুর মান 55, এটি সন্তোষজনক, আর্দ্রতা 65। রংপুর বিভাগের বায়ুমান 73, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 72। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 65, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 68%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 54 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 93। দেশের বাইরের খবর। গাজায় স্থল অভিযানের মূল পর্ব শুরু করেছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে ইসরায়েলের সামরিক বাহিনী IDF। পুরো দমে চলতে থাকা এই আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন অন্তত 106 জন ফিলিস্তিনি। আক্রমণের মুখে দলে দলে গাজার উত্তরাঞ্চল ছেড়ে যাচ্ছেন হাজারো ফিলিস্তিনি। পশ্চিমা বিশ্ব প্রতিনিয়ত গাজায় যুদ্ধ বন্ধ নিয়ে আশার আলো দেখালেও সমান্তরালে কেবলই জোরদার হচ্ছে ইসরায়েলি আগ্রাসন। প্রতি মুহূর্তে গাজার কোনো না কোনো কোণে ধূলিসাৎ হচ্ছে ভবন, প্রাণ হারাচ্ছে অসহায় মানুষ। এর মধ্যেই গাজায় স্থল অভিযানের পরিকল্পনা পুরো দমে শুরুর কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। স্থল অভিযানের এই মূল পর্ব কয়েক মাসব্যাপী চলতে পারে বলে এক বিবৃতিতে জানায় ইসরায়েল। দখলদার বাহিনীর বর্বরতায় অবরুদ্ধ অঞ্চলটিতে একদিনেই হারিয়ে গেছে শতাধিক প্রাণ। জীবন বাঁচাতে দলে দলে উত্তরাঞ্চল ছাড়ছেন গাজার বাসিন্দারা। গাজা সিটি ছেড়ে যেতে বাসিন্দাদের জন্য অস্থায়ীভাবে 48 ঘন্টার জন্য একটি রাস্তা খুলে দিয়েছে ইসরায়েল। প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধে গণহত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে জাতিসংঘের কমিশন অব ইনকোয়ারি। আন্তর্জাতিক আইন মেনে এই দায় স্বীকার করার আহ্বান জানান তারা। এছাড়াও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার পুনরায় নিশ্চিত করেছেন যে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনের একমাত্র কার্যকর উপায় হলো দ্বিরাষ্ট্র সমাধান। তবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বলছেন এই স্বীকৃতি এসেছে অনেক দেরিতে। জাতিসংঘকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ বন্ধ করতে হবে। কোনো শর্ত ছাড়া এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডের ইতি টানতে হবে। গাজা সিটিতে ইসরায়েলের নতুন স্থল অভিযানকে ভয়াবহ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে কানাডা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপছে খার্কিভ ও জাপোরিঝিয়ার মতো শহর। পাল্টা প্রতিরোধের দাবি করেছে কিয়েভ। এদিকে জাপাট 2025 মহড়াকে ইউক্রেন যুদ্ধ থেকে শেখা পাঠের অনুশীলন বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন এখন আর বিদেশে সেনা পাঠিয়ে প্রশিক্ষণের প্রয়োজন নেই, যুদ্ধক্ষেত্রই যথেষ্ট। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের খার্কিভের এক বিশ্ববিদ্যালয় ভবনে ড্রোন হামলা চালায় রাশিয়া। এ সময় আশপাশের এলাকা কেঁপে ওঠে। ভবনের ছাদে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। এই ঘটনায় কয়েকজন শিক্ষক, শিক্ষার্থী, পথচারী আহত হয়েছেন। এছাড়া সুমি অঞ্চলের একটি গ্যাস বিতরণ কেন্দ্রেও আক্রমণ চালায় মস্কো। রুশ সেনাবাহিনীর দাবি এখান থেকে ইউক্রেনের সেনাদের ট্যাঙ্কের জন্য গ্যাস সরবরাহ করা হতো। এছাড়া জাপোরিঝিয়া অঞ্চলেও ব্যাপক আগ্রাসন চালিয়েছে পুতিন বাহিনী। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন ও যানবাহন। এই ঘটনায় শিশু, বৃদ্ধ সহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি একদিনে অন্তত 173টি ফ্রন্ট লাইনে লড়াই হয়েছে।
এই হামলার মধ্যে আবারও পোল্যান্ড সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। রাজধানী ওয়াশোর গুরুত্বপূর্ণ স্থাপনায় একটি ড্রোন শনাক্ত করে তা নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনায় বেলারুশের 2 নাগরিককে আটক করেছে পোল্যান্ডের নিরাপত্তা বাহিনী। ইউরোপের সীমান্তে নিরাপত্তা ইস্যুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মঙ্গলবার প্যারিসের এলিসি প্রাসাদে পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নাভরোৎস্কির সঙ্গে বৈঠক করেছেন। এর মধ্যেই রাশিয়া বেলারুশ যৌথ মহড়া জাপাত 2025 নিয়ে ব্যাখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি ইউক্রেন যুদ্ধে শেখা অভিজ্ঞতায় মহড়ার মূল শিক্ষা। এতে অংশ নিয়েছে 1 লাখ সেনা। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছে এখন আর বিদেশে সেনা পাঠিয়ে প্রশিক্ষণের প্রয়োজন নেই। তিনি জানান রুশ সেনার সঙ্গে যুদ্ধের অভিজ্ঞতায় আধুনিক প্রযুক্তি নির্ভর লড়াই শেখার জন্য যথেষ্ট। তার মতে ইউক্রেন এখন এমন জ্ঞান অর্জন করেছে যা অন্য সেনাদেরও শেখাতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এবার খেলার খবর। নিয়মিত দলের সুযোগ না পেলেও কোনো আক্ষেপ নেই নাসুম আহমেদের, বরং জয়ে অবদান রাখতে পারাটাই বড় করে দেখছেন এই স্পিনার। আফগানিস্তানের বিপক্ষে জয় উৎসর্গ করেছেন পুরো দলকে। সুপার 4-এ কোয়ালিফাই করার জন্য বাংলাদেশকে তাকিয়ে থাকতে হচ্ছে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে। যদিও সেই ম্যাচ নির্দিষ্ট কোনো দলকে সমর্থন করছেন না নাসুম। সুপার 4-এ খেলা তিনি ছেড়ে দিয়েছেন ভাগ্যের হাতে। আজ আবুধাবি থেকে দুবাই গেছে বাংলাদেশ দল। টিমের যখন যাকে প্রয়োজন, এটা হতে পারে আমাদের টিম প্ল্যানিং বা টেকনিক প্র্যাকটিসও হতে পারে এগেনস্ট টিম নিয়ে, তো ওইটার কারণে তো ওইগুলো নিয়ে আমরা কোনো আপ অ্যান্ড ডাউনে আমরা মেন্টালি সবসময় রেডি থাকি যে যখন খেলবে তখন ভালো খেলারই চেষ্টা করবো। আমরা সবাই অনেক হার্ডওয়ার্ক করতেছি, আলহামদুলিল্লাহ এটা আমার টিমের জন্যই থাক, আমাদের জয়টা আমাদের কাছেই থাক। যারা ভালো খেলবে ওরাই জিতবে। স্পেসিফিকভাবে কাউকে সাপোর্ট করা বা কারোর জন্য দোয়া করা এটা প্রয়োজন আমি মনে করতেছি না। যেইটা লেখা আছে কপালে ওইটাই হবে, আমরা এটা নিয়ে এত ভাবতেছি না, যা হবার তাই হবে। আমি সবসময় রেডি থাকি খেলার জন্য, যখনই সুযোগ আসে চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার, এবং আলহামদুলিল্লাহ অনেক সময় হয় অনেক সময় হয় না, বাট এটার জন্য আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া আমি যে এইভাবে পারফর্ম করতে পারি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদের সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে বাস্তবায়নে নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব, বিচার বিভাগের পরামর্শ নেওয়ার আহ্বান বিএনপি নেতা সালাউদ্দিনের। গুম খুনে জড়িত সেনাবাহিনী, র্যাব, বিজিবি সদস্যদের বিচার চান নাহিদ ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য কাল পর্যন্ত মুলতবি, আমার দেশ সম্পাদকের জেরা সম্পন্ন। দাবি আদায়ে দিনভর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। রাজধানী সহ বিভিন্ন জেলায় সড়ক ও রেলপথ অবরোধ। 4 দফা বাস্তবায়নে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এই ছিল সময় সংবাদ। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। যশো, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।